ইনডোর প্ল্যান্টে রাসায়নিক সার এটা সাধারণত আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি এবং কম বেশি প্রত্যেকে ব্যবহার করবো, কিন্তু আমাকে অনেকেই বলে আমি রাসায়নিক সারও দিই, জৈব সারও দিই, সব রকমভাবে দিই, তো এটা কতটা যুক্তিযুক্ত, এটা দেওয়া যাবে কিনা। দেখুন, আপনি আপনার গাছের জন্য সব রকম সারই ব্যবহার করুন। জৈব সারও ব্যবহার করা যায়, রাসায়নিক সারও ব্যবহার করা যায়। আসলে জৈব সার আমাদের সবচেয়ে গাছের জন্য বেস্ট হয়ে থাকে, কারণ এই সারটি এমন একটা সার যেটা গাছ জন্মলগ্ন থেকে জেনেটিক্যালি এই সারটিই পেয়ে এসেছে। আর রাসায়নিক সার তো আমরা পরবর্তীতে গাছে ব্যবহার করি। কোনো একটা বীজের জার্মিনেশন থেকেই কিন্তু বীজটা কিন্তু জৈব সারের উপরই বেস করে থাকে, কখনোই সেই বীজটি থেকে তৈরি হয় গাছটি রাসায়নিক সারের উপর ডিপেন্ডেন্ট নয়। তাই আমরা যে কোনো গাছকে জৈব সারই তার জার্মিনেশনটা করি, তো স্বাভাবিকভাবে জৈব সার গাছের জন্য মোটেও ক্ষতিকারক নয়। তার জন্মলগ্ন থেকে সেই সারটা খেয়ে এসছে। আর হঠাৎ করে পরবর্তীতে তাদের গ্রোথের জন্য, তাদের একটু সুস্বাস্থ্যের জন্য আমরা সাধারণত রাসায়নিক সার প্রয়োগ করে থাকি। এখন বিষয় হচ্ছে, রাসায়নিক সার কি আমরা কন্টিনিউ করব? এবং কন্টিনিউ আপনি করতেও পারেন, কোন রকম কোনো অসুবিধা নেই। আজকে যখন এই সারের বিষয়টা উঠে এলো, তাহলে এই সারের প্রয়োগ বিধি নিয়ে আমি আপনাদের বলে দিই যে একজন ইনডোর গার্ডেনিং যখন ইনডোর গার্ডেনিং স্টার্ট করছে, তার রাসায়নিক সার ব্যবহারটা কিভাবে করতে হবে, তার সতর্কতাগুলি অবশ্যই জানা উচিত। কারণ অনেক গার্ডেনিয়ার রয়েছে যারা রাসায়নিক সার ব্যবহার করতে গাছকে মেরে ফেলে, আবার অনেকের পাতা পুড়ে যাচ্ছে, অনেক সমস্যা হয়। সাধারণত ইনডোর গার্ডেনিং করতে গেলে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমি গার্ডেনটা কোথায় করছি? যদি আমি ঘরের বা বেলকনির কোনো একটা জায়গায় করি, যেটা ঘরের ভেতর থেকে তার পরিচর্যা করি, তাহলে প্রথমেই আমি বলবো সেই জায়গাটা থেকে রাসায়নিক সার ব্যবহার করা বা কীটনাশক ব্যবহার করা সেটা থেকে দূরে থাকুন। আর যদি আপনি খোলামেলা কোনো ছাদে করে থাকেন, তাহলে আমি বলবো সেখানে ব্যবহার করুন। কেন? এই বিষয়টা অনেকেই বলে থাকে। তার প্রথম কারণ হচ্ছে, এই যে রাসায়নিক সারগুলো তৈরি হয়ে থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যাডমিয়াম থাকে, যেটাকে সাধারণ বলা হয় সীসা, যা আমাদের হিউম্যান হেলথের ক্ষেত্রে ভীষণ রকমভাবে ক্ষতিকারক। যার মধ্যে এই ক্যাডমিয়াম সাধারণত ফুসফুসের সংক্রমণ ঘটায়, লিভার ড্যামেজ করে, তার সঙ্গে সঙ্গে সর্বশেষ যেটা সিরোসিস, লিভার সিরোসিস হয়, যেটাকে ক্যান্সার বলে, লিভার ক্যান্সার, সেটা, এবং তারপরে তো বডিতে ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। তবে এটা যে ব্যবহার করলে যে হিউজ পরিমাণে প্রত্যেকের শরীরে ঘটবে তেমনটা নয়, এটা অনেকটা লং টার্মে গিয়ে করে। তো এটা লং টার্মে গিয়ে করলেও আমাদের শরীরে এটা থেকে যায় জেনেটিক্যালি, পরবর্তীতে আর অনেকটা চলতে থাকে। তো যাই হোক, এটা অন্য গল্প, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। এরকম একটা দূষিত জিনিস যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, সেটা আমি যদি ঘরে করি, তাহলে সেটা আরও ক্ষতিকারক হয় যখন সেই ঘরে কোনো পোষ্য থাকে বা বাচ্চা থাকে, তাদের জন্য অনেকটা ক্ষতিকারক হয়। তাই সেই সমস্ত জায়গায় এই ব্যবহারটা আমি পরিষ্কারভাবে বলবো, নিষিদ্ধ করব, যে সেখানে করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ঘরকে সেফ রাখুন। যদি ছাদ বাগান থাকে, খোলামেলা জায়গা থাকে, সেখানে আসার কোনো ব্যাপার নেই। কারণ যে কোনো গাছে আমি যখন স্প্রে করছি, আমার সেই জায়গাটা হয়তো দুদিন আমি রেস্ট দিলাম, বা সেটা বা হাওয়া চলছে, অনেক রকম চলছে, সেই সমস্ত জল দিচ্ছি, খোলামেলা জল দিতে পারছি, ইজিলি ধুয়ে দিতে পারছি, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি, এরকম জায়গাতে হলে সেগুলি ব্যবহার করা হয়। আর দ্বিতীয়ত, সেই সমস্ত জায়গায় সবসময় কেউ আসে না, ঠিক আছে? তাই সেরকম জায়গার জন্য রাসায়নিক সার ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, রাসায়নিক সার আমরা কখন থেকে ব্যবহার করব? দেখুন, যে কোনো ইনডোর প্ল্যান্ট লাগিয়ে দেওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে। এবার রাসায়নিক সার ব্যবহার করার আগে আপনার মাটিটা কি রয়েছে সেইটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো মাটিতে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন না। আপনি একটা মাটি প্রস্তুত করেছেন, যে মাটিতে ধরুন যে অনেকে আমরা মাটি প্রস্তুত করে এরকম যে 30% মাটি, 30% কম্পোস্ট, 30% বিভিন্ন যেমন হাড়গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত খাবার দাবার রয়েছে, আর 10% বালি রয়েছে। এইরকম একটা মাটির মিশ্রণ, যেখানটায় মাটির মিশ্রণের মধ্যে প্রচণ্ড কড়া পরিমাণে খাবার রয়েছে, প্রচুর খাবার রয়েছে, সেই গাছে যদি আমরা একটা লাগিয়ে দিই, এবং তার মধ্যে সেই গাছে যে পরিমাণ খাবার হলো, সেই পরিমাণ খাবার হয়তো ওই ইনডোর গার্ডেনিংয়ে যে গাছটি রয়েছে হয়তো 1 বছর ধরে খাবে, তাতেও শেষ হবে না। তারপরে আমরা যদি উপরন্ত তার মধ্যে আরও গ্রোথ চাই, আরবার খাবার প্রয়োগ করি, তখন সেটা ওভারডোজ হয়ে যায়, তখন সেই গাছটি মারা যায়। তাই মাটিটা আগে, সবার আগে ইম্পর্টেন্ট, যে সেই মাটিতে আমি কত পরিমাণ খাবার দিচ্ছি, সেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আপনাকে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। এবার যদি আপনি রাসায়নিক সারে প্রয়োগ করতে চান, তাহলে মাটিটা আপনাকে তৈরি করতে হবে, আমরা যেটা সবসময় বলি, 50% মাটি, 30% কম্পোস্ট, আর 20% বালি। এই মাটিতে যেমন জল ধরে কম, তার সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে আসে, জল বেরিয়ে আসা মানে কিন্তু গাছ থেকে কিন্তু প্রচুর, যখন জল দিচ্ছেন প্রচুর পরিমাণে খাবার ধুয়েও কিন্তু বেরিয়ে যাচ্ছে, এটাও কিন্তু বুঝতে হবে। তাই এই মাটিতে খাবারটা খুব অল্প পরিমাণে থাকে। এবার রাসায়নিক খাবার আমি যখন প্রয়োগ করছি, আমরা 15 দিন পর পর প্রয়োগ করতে বলি, যে খাবারটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে এনপিকে 15-15-15। এবার গাছে লাগিয়ে দেওয়ার, ওই মাটিতে গাছ লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খাবারটা প্রয়োগ করতে হবে না, আমাকে ওয়েট করতে হতে পারে, 21 দিন ওয়েট করতে হতে পারে, 1 মাস ওয়েট করতে হতে পারে, 45 ডেজ পর্যন্ত ওয়েট করতে হতে পারে। কেন? কারণ ওই গাছটি লাগিয়ে দেওয়ার পর আপনাকে অপেক্ষা করতে হবে ওই গাছে প্রথম নতুন পাতাটি কবে বের হচ্ছে। যে কোনো একটা গাছ ইনডোর গার্ডেন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন পাতা বা ডালপালা ছাড়া শুরু করে না, তার জন্য ওয়েট করতে হয়, খুব সময় সাপেক্ষ ব্যাপার এগুলো, ঠিক আছে? তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, যখন নতুন পাতা বের হবে, সেই পাতা যখন দেখা দিল,
তখন থেকে আপনাকে গাছে খাবার প্রয়োগ করতে হবে। এই খাবারটি এনপিকে 15-15-15 সবচেয়ে বেস্ট খাবার। সেটা লিকুইড সয়েলেবল যদি হয় তাহলে এনপিকে 20-20-20। আর আরেকটি খাবার থেকে এনপিকে 12-61-0, সেটা লিকুইড সয়েলেবল, যেটা এনপিকে 15-15-15। যদি এটা থাকে তাহলে বাকি কোনো খাবারের প্রয়োজন নেই। এখন বিষয় হচ্ছে 1 লিটার জল নেব, তার মধ্যে 2 গ্রাম মতো এনপিকে 15-15 গুলিয়ে দেবো, গুলিয়ে দিয়ে 200 গ্রাম ওই গাছে ব্যবহার করব। এবার এখন ব্যাপার হচ্ছে আমার টবের সাইজ কি রয়েছে। এবার টবের সাইজ যদি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি থাকে বা 10 ইঞ্চি থাকে তাহলে 200 ml, আর যদি তার চেয়ে নিচে থাকে তাহলে আমরা সেখানে 100 ml করে ব্যবহার করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনাদের জেনে রাখতে হবে। তারপরে কি হবে, যখন গাছের বয়স বাড়তে থাকবে এই খাবারের পরিমাণটা আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে বাড়াতে থাকি, এই ইনডোর গার্ডেনিংয়ের ক্ষেত্রে কোনো রকম বাড়াবেন না। এটা নির্দিষ্ট ধারায় এটাকে বজায় রাখবেন এবং যতদিন এই গাছগুলি থাকবে আপনার ছাদ বাগানে এটাকে কন্টিনিউ করবেন। এবার আমরা কতদিন পর পর খাবার দেবো। দেখুন, যেই মাটির মিশ্রণের কথা বললাম আমি, সেই মাটির মিশ্রণ যদি আপনার হয়ে থাকে, আপনি যদি গাছের সর্বোচ্চ গ্রোথ দিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা 15 দিন পর পর আপনাকে এই খাবারটা প্রয়োগ করতে হবে। আর যদি মনে করেন যে আমার অতটা গ্রোথের প্রয়োজন নেই, মোটামুটি একটা গাছের সুস্বাস্থ্য বজায় থাকলে হবে, তাহলে আপনি 1 মাস পর পর এই খাবারটি কন্টিনিউ করুন। পরিশ্রম কম, সময় কম, গাছ অনেক বেশি ভালো হবে, 1 মাস পর পর করলেও হবে। এবার সেটা আপনার চুজ। এবার আপনি যদি এটাকে সপ্তাহে করতে চান সেক্ষেত্রে গাছের গ্রোথ আরও ফাস্ট হবে, লং টার্মে কিন্তু গাছ মারা যাবে। এটা কিন্তু জেনে রাখুন, তাই সাপ্তাহিক কোনো কিছুই নয়। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে লিকুইড সয়েলেবল। এই লিকুইড সয়েলেবল খাবার যখন আমরা ব্যবহার করব তখন আমরা কি করব, এই গাছ লাগিয়ে দেওয়ার পর এটার ক্ষেত্রেও ঠিক একই রকম, যে গাছ লাগিয়ে দেওয়ার ওই একই 45 ডেজের মাথায় আমরা প্রয়োগ করব। যখন গাছে প্রয়োগ করব তখন 1 লিটার জলে 2 গ্রাম মতো এনপিকে 20-20-20 লিকুইড সয়েলেবল গুলে নেব। গুলে নিয়ে এটা স্প্রে করতে হবে আমাকে। যখন স্প্রে করতে হবে খুব ভালো করে গাছটাকে উপর থেকে নিচ পর্যন্ত স্প্রে করতে হবে। স্প্রে করা হয়ে গেল সমস্ত গাছে, ঠিক 15 দিন পর, মানে আমি স্প্রে করলাম আজকে, তার 15 দিন পর এনপিকে 12-61-0 স্প্রে করব। এইভাবে 15 দিন পর পর অল্টারনেট, একদিন 12-61-0, একদিন এনপিকে 20-20, এটা কন্টিনিউ করতে হবে। যদি সময় কম থাকে 1 মাসে এটা আর 1 মাসে ওটা, এটাও স্প্রে করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার বলি, এই গাছে এই খাবারগুলি দেওয়ার আগে বেশ কিছু রুলস আপনাকে ফলো করতে হবে। তার প্রথমটা হচ্ছে, যদি লিকুইড সয়েলেবল হয় তাহলে গাছের পাতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন হয়তো আপনি ঠিক করেছেন যে আমি রবিবারে গাছে খাবার দেবো, তাহলে শুক্রবার দিন গাছের পাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, একটু জল দিয়ে স্প্রে করে ধুয়ে দিতে হবে, ধুলোবালিটা যাতে কম থাকে, তাহলে খুব ভালো হয়। তারপর আপনি গাছে খাবার দিলেন, 2 দিন পর খুব ভালো কাজ করে। যদি গাছের গোড়ায় আপনার মনে হয় খাবার দেবেন এনপিকে 15-15-15, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে 2 দিন আগে জল বন্ধ করতে হবে, গাছের গোড়াটাকে মোটামুটিভাবে একটু শুকিয়ে নিতে হবে। যদি শুকিয়ে যায় তারপর যদি সেটা প্রয়োগ করেন, কারণ দেখুন খাবারের সঙ্গে তো জলও যাচ্ছে অনেকটা। এবার যদি জল থাকে তার মধ্যে আবার খাবার দিলেন, খাবার তো গেলে বাড়তি একটা জল যোগ হয়ে গেল, ফলে মাটির মশ্চারটা অনেকটা টাইম ধরে ফেললো। ফলে কি হয়, যে ওই খাবারটি একটু নষ্ট হয়ে যায়, মানে গাছের যে গোড়া একটা সমস্যা তৈরি করে, দুম করে অনেক জল সেটা সহ্য করতে পারেনি, সমস্যাটা তৈরি হয়। তাই গোড়াটাকে একটু শুকিয়ে গেল তখন আপনি খাবারটা দেবেন। এটা আপনাকে ব্যালেন্স করে নিতে হবে যে আমি 2 দিন অফ রাখবো, কোন কোন গাছ ঠিক থাকবে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর আপনাকে সেই জলটা প্রয়োগ করতে হবে, দেখবেন কোনো রকম কোনো সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে, এই সমস্ত গাছের লং টার্মে রাসায়নিক সার প্রয়োগ করলে কি গাছের মাটি নষ্ট হয়ে যায়? দেখুন, যে কোনো গাছকে লাগিয়ে দেওয়ার পর লং টার্ম গিয়ে মানে 5 বছর 7 বছর ধরে আপনার টবের মধ্যেই গাছটি থাকবে এমনটা মোটেও হয় না। কারণ একটা নির্দিষ্ট সময় পর প্রত্যেকটা গাছে একটা রিপোর্টিং ব্যাপার থাকে, তখন আমরা আবার গাছে নতুন করে মাটি দিই। আর যখন আবার নতুন করে মাটি দিই তখন ওই পুরনো মাটি কিছুটা ছেটে ফেলে দিই, সব কিছু করি, তো যেটুকু দূষিত হয় তা আবার বেরিয়েও যায়। আর তার সঙ্গে সঙ্গে অল্প জায়গার মধ্যে থাকে আমরা কন্টিনিউ সেটার মধ্যে জলও প্রয়োগ করি। যে 15 দিন সময় দিলাম, 15 দিন পর পর একদিন দেওয়ার পর এই যে 15টা দিন থাকলে, এই 15টা দিন কি করা হয়, এর মধ্যে কন্টিনিউ জলটা দেওয়া হয়। এই জলটা আবার কিন্তু মাটিটাকে ধুয়ে নিচ দিয়ে বেরিয়ে যেতে থাকে কন্টিনিউ। যেটা চাষের জমির ক্ষেত্রে জলটা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, যার জন্য তারা অপেক্ষা করে একটা বর্ষা আসলে এগুলি ধুয়ে চলে যাবে, কিন্তু টবের মাটি কন্টিনিউ ধোয়া পড়ে। তাই এই মাটিতে ওই রাসায়নিক সার যে ক্ষতিটা চাষের জমিতে করে সেটা কিন্তু টবের মাটিতে করতে পারে না খুব একটা বেশি। তাই সেটা কন্টিনিউ ধোয়াধুয়ি হতেই থাকে। তাই সেটা হয়, তারপর একটা নির্দিষ্ট সময় পর আমরা রিপোর্টিং করে আবার নতুন মাটি দিয়ে আবার নতুন করে এগুলি করি। তাই এই ক্ষতির ব্যাপারটা লং টার্মে মাটির ভীষণভাবে নষ্ট হবে, গাছ নষ্ট হবে, এটা মাথা থেকে উড়িয়ে দিন, অতটাও কিছু হবে না এই সামান্য জায়গায়। তা এবার আসি আমরা যে বিষয়টাতে, সেটা হচ্ছে আমাদের জন্য কি এগুলি সার ক্ষতিকারক? দেখুন, আমাদের জন্য সবসময়ের জন্য এই সমস্ত সারগুলি ক্ষতিকারক। এই সমস্ত সারগুলি যখন ব্যবহার করবেন হাতে গ্লাভস পরে নেবেন,
যখন রাসায়নিক সার স্প্রে করছেন তখন একটু মুখে মাস্ক বেঁধে নেবে। এই ছোট্ট ছোট্ট কাজগুলি আপনাকে করতে হবে। এগুলি যদি আপনি কন্টিনিউ প্রতিদিন করেন, এই গাছটা আমি আজকে দিয়েছি সার, ওই গাছটা 7 দিন পরে দিব, ওই গাছটা আজকে দিয়েছি সার, এই গাছটা আজকে দিই, এরকম দেখা যাচ্ছে যে আপনাকে প্রত্যেকদিন আপনাকে স্প্রে করতে হচ্ছে অল্প অল্প, তাহলে আপনি খুব তাড়াতাড়ি অসুস্থ হবেন। এরকম না করে আপনার সমস্ত গাছ একটা নির্দিষ্ট দিনে করতে হবে, আবার পরবর্তীতে আবার সমস্ত গাছে নির্দিষ্ট দিনে করতে হবে। ওই 15 দিন বললাম, যদি সময় না থাকে 1 মাস পর পর আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার কাছে কোনো রকম কোনো সমস্যা বা কোনো কিছু থাকবে না। তো এই প্রসেসে আপনি যদি ইনডোর গার্ডেনিংয়ে খাবার দিতে পারেন, রাসায়নিক খাবার, তাহলে আপনার গাছ কিন্তু দেখার মতো হবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় যেটা থাকে মানে রাসায়নিক সারে, সেটা হচ্ছে খরচটা অনেকটা কম হয়। এবার যারা ঘরের মধ্যে করছেন তাদের তাহলে রাসায়নিক সার তো ব্যবহার করুন, তারা কি করবেন, তারা জৈব খাবার ব্যবহার করুন। আপনারা যে কোনো হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সেরকম কিছু ব্যবহার করুন, কারণ সেরকম জায়গায় রোদটাও কম লাগে, ঘরের ভেতরে জানলার পাশে সারাদিন রোদ লাগে না, তাই সেই সমস্ত জায়গায় এমনিতেও গাছ খুব একটা বেশি ভালো হয় না। আর ওই সমস্ত গাছে ইমিউনিটি পাওয়ার এমনিতেও কম থাকে, আর ওই সমস্ত গাছে খাবার এমনিতেও কম লাগে। তা আপনি যে টবের মাটিটি প্রস্তুত করেছেন তার মধ্যে যে বললাম 50% মাটি, 30% অবশ্য 20% বালিশ, এই মাটির সঙ্গে বাড়তি একটু আপনি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল যোগ করে দিন, যোগ করে দিয়ে গাছটিকে রেখে দিন। আর এই সমস্ত গাছগুলিকে বছরে একবার করে আপনি রিপোর্টিং করুন, বারবার করে খাবার দেবেন, কারণ ওই সমস্ত জায়গায় যদি রোদ না লাগে ঠিকঠাক করে সারাদিন, এবং 1 ঘন্টা 2 ঘন্টা রোদ লাগে, তাহলে সেই সমস্ত গাছে গ্রোথও খুব একটা বেশি ভালো হয় না। আর যদি অনেক টাইম ধরে রোদ লাগে, গ্রোথ নিতে চান, তাহলে আপনি সেই সমস্ত গাছগুলিকে যেদিন আপনি সার প্রয়োগ করবেন ঠিক করেছেন, সেটাকে ঘর থেকে বের করে নিয়ে বাইরে রাখবেন, রেখে ওটাকে স্প্রে করে দিলেন, দিয়ে আবার রেখে দিলেন বাইরে, আবার শুকিয়ে গেল, তারপর আপনি ঘরে নিয়ে আবার রেখে দিতে পারেন। এই কাজটি আপনি করতে পারেন, তাতে আপনার অনেকটা বেশি সেফ হবে। তো এই হলো পরিচর্যা, এই হলো সার প্রয়োগের মূল ফান্ডা। রাসায়নিক সার কিভাবে আপনি ইউজ করবেন ইনডোর প্ল্যান্টে, এটা হচ্ছে মূল ফান্ডা। আপনি এইভাবে করুন, দেখবেন আপনার প্রত্যেকটা গাছ ভালো থাকবে। আর পরবর্তীতে একদিন এই সমস্ত ইনডোর প্ল্যান্টের রোগ পোকামাকড় কি রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।